অন্তর্বর্তী সরকারের তো মেয়াদ বোধহয় থাকে না, তত্ত্বাবধায়ক সরকার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তাহলে ভূমিকায় যদি যায় মানে বিএনপি এই মুহূর্তে এসে যে কথাটা বললো সেটা কি সময়কে কনসিডারেশনে নিয়ে কিনা, যে যে সময় এখন আছে তাতে আসলে তত্ত্বাবধায়কের যে দায়িত্ব তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি অন্য দলগুলোর যদি কথা বলেন যে জুলাই সনদ বাস্তবায়নের সাথে নির্বাচনের সম্পর্কিত, জামায়াত ইসলামী যেটা বলেছে, বা এনসিপির পক্ষ থেকে ধরেন অনেকগুলো বিষয় আছে যে জুলাই সনদ বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার না হলে নির্বাচনের আগে এগুলো করতে হবে, তাহলে আপনি মানে কিভাবে তত্ত্বাবধায়কের ভূমিকায় সরকার আসলে যাবে? হেলাল ভাই, ধন্যবাদ ব্যাখ্যাটা দিলেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, হেলাল ভাইকে শুভেচ্ছা। হেলাল ভাই যথার্থ একটা ব্যাখ্যা দিয়েছেন, আমিও এটা সঠিক মনে করি। বিএনপির মহাসচিব যে টিম নিয়ে দেখা করেছেন, তারাও যে বার্তাটা দিয়েছেন সরকারকে, আমরা আমাদের সন্তানদেরকে ডেকে বলি না যে আগামী মাসের 22 তারিখ কিন্তু তোমার পরীক্ষা। তার অর্থ হচ্ছে যে তুমি এখন দাদা বাড়ি যেতে পারবা না, তুমি এখন, তাই না, তুমি এখন দাদা বাড়ি যেতে পারবা না। এই সময়টায় বিকেলের মধ্যে তোমাকে খেলা শেষ করে ঘরে ফিরতে হবে। তোমার মূল কাজটা হচ্ছে পড়াশোনা করা, যেহেতু আগামী মাসের আর কয়েকদিন সময়কে তাহলে কনসিডারেশন অবশ্যই সেটিকে, কিন্তু এটাকে অন্য জায়গার থেকে যে ব্যাখ্যাগুলো শুনছেন না, যে সংবিধান পরিবর্তন হয়নি ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো দুধের ভেতরে কাটা বাছার একটা প্রবণতা অনেকের মধ্যে আছে। দুধের মধ্যে কাটা খোঁজার চেষ্টা করা আর কি। একটা সরকার, এই সরকারটা আমার ধারণা সাংবিধানিকভাবে যদি সেই ব্যবস্থাটা থাকতো, তাহলে যখন গঠিত হয়েছে তখন হয়তো তত্ত্বাবধায়ক সরকারের নামেই তারা যাত্রাটা শুরু করত। যেহেতু সেই অপশনটা ছিল না, অন্তর্বর্তী দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপির পক্ষ থেকে তাদেরকে যে মেসেজটা দেয়া হয়েছে যে আপনার কাজের পেরিফেরিটা আপনি কি ঠিক করবেন, সম্ভবত এটাকেই মিন করা হয়েছে যে আপনি এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না। ওই যেটা বললাম যে আপনার এই সময়কালে কোন কোন কাজ করা যায়। সরকারের অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। এই সরকারটা কিন্তু স্বাভাবিক সরকার না, একটা অস্বাভাবিক সময়, অস্বাভাবিক ভাবেই দায়িত্ব গ্রহণ, তারপরে অনেকগুলো চ্যালেঞ্জও তার মধ্যে আছে। তারা নিজেরাও কতগুলো সংকট তৈরি করছে, সংশয়, অবিশ্বাস ইত্যাদি তৈরি করছে, অদক্ষতা আছে, তাদের নিজস্ব কতগুলো এজেন্ডা আছে। তো এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে সম্ভবত তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে যে সময়টা নির্বাচনের জন্য আছে, এই সময়ে নির্বাচনের প্রিপারেশনের জন্য বেসিক কতগুলো কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। 3টি প্রধান বিষয় সামনে ছিল, একটা হলো সংস্কারের কাজ, একটা হলো বিচারের কাজ, নির্বাচনের কাজ। আপনার সংস্কারের কাজের মধ্যে জুলাই সনদ যে প্রক্রিয়ায় হোক না কেন একটা জায়গায় এসেছে, স্বাক্ষর হয়েছে। বিচার কতগুলো জায়গায় এগোচ্ছে। এখন আপনার কাজটা হচ্ছে নির্বাচন। কিন্তু সরকার নির্বাচনের পাশাপাশি এমন কতগুলো কাজের দিকে হাত দিয়েছে যে কাজগুলো সরকারের জন্য নতুন নতুন বিতর্ক তৈরি করছে, সংকট তৈরি করছে, নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছে, সন্দেহ তৈরি করছে যে সরকার এই কাজগুলো আসলে করতে চায় কিনা। দ্বিতীয়ত, সরকারের নিরপেক্ষতার বিষয়টাও ইম্পর্টেন্ট। দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে পরস্পর, কারণ নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকাটাই তো তাকে পালন করতে হবে। রাইট, প্রথম কাজটা হচ্ছে তাকে দায়িত্বশীল এবং নিরপেক্ষ ভূমিকা পালন করা। কিন্তু সেই নিরপেক্ষতাটা সরকার দেখাতে পারছে না এখন পর্যন্ত। অনেকগুলো জায়গায় সরকারের নিরপেক্ষতার ঘাটতি আছে। সরকার কতগুলো এমন, যদি আপনি মানে একটু খোলাসা করে বলেন যে কার প্রতি পক্ষপাতিত্ব এই মুহূর্তে মনে হচ্ছে আপনার? এই মুহূর্তে পক্ষপাতিত্ব যদি আপনি দেখেন, কেস টু কেস ভিন্নতা দেখা যায়। যেমন এনসিপিকে সে যেভাবে প্রমোট করার চেষ্টা করছে, এনসিপিকে যেভাবে হাইলাইট করার চেষ্টা করছে বিভিন্ন সময় এনসিপি গঠনের পর থেকে, আবার এই যে মানে শুরুর দিকে যে মাত্রায় ছিল এখন কি একই মাত্রায় আছে আপনার? এখন চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আছে। 2 দিন ডাকছে, 3 দিন ডাকছে না। কিন্তু এনসিপিকে যতটুকু প্রায়োরিটি দেওয়া হচ্ছে এটাও অনেকের চোখে বাজছে, দৃষ্টিকটু মনে হচ্ছে। অনেকগুলো কারণ আছে এর মধ্যে। দ্বিতীয়ত, সরকারের উপদেষ্টাদের কেউ কেউ তাদের বক্তব্যগুলো অনেকটা সংশয়, সন্দেহ তৈরি করছে। যেমন কয়েকদিন আগে তথ্য উপদেষ্টা বললেন যে প্রশাসন বিএনপি এবং জামাত মিলে দখল করে নিয়েছে। তাহলে এটা দেখার দায়িত্ব তো সরকারের। সরকার মানে তার মধ্যে তথ্য উপদেষ্টাও থাকেন, যে আগে যে দলবাজিটা ছিল সেই দলবাজিটা যাতে না হয়। প্রশাসনিক কাজ যারা করেন তাদের মধ্যে কোনো নিরপেক্ষ লোক নাই,
আছে। তাহলে সেই নিরপেক্ষ লোকজনগুলোকে তারা কেন প্রমোট করতে পারলেন না? এই ব্যর্থতাটা আমি যতটুকু বিএনপির ক্রিটিক করব, জামাতের ক্রিটিক করব, তার থেকে বেশি ক্রিটিক করব সরকারের, এই কারণে যে এটি এনশিওর করার দায়িত্বটা ছিল তাদের। ছিল। আরেকটা জায়গায় গত রাজনৈতিক দলগুলো যে বৈঠকগুলো করলো, আমাদের সম্ভবত প্রধান উপদেষ্টার একটা ওই প্রেস উইং এর একটা আছে, ওই সোশ্যাল মিডিয়াতে একটা পেজ আছে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই পেজে দেখা গেল যে বিএনপি নেতাদের সাথে তিনি যে বৈঠকটি করেছেন এবং তারপরে যে ফটো সেশনের একটা ছবি, আর জামাত এবং এনসিবির সাথে 3টা করে ছবি। এর ভেতর থেকে ওই যে বিবিসির ভয়েস অফ আমেরিকার যে খবরটা হতো না একসময় রাত 8টায়, জি। তার মধ্যে একটা সম্পাদকীয় ছিল নিউজের মধ্যে, এবং সম্পাদকীয়টা পড়ার আগে যিনি পড়তেন তিনি বলতেন যে এই সম্পাদকীয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অভিমতের প্রতিফলন রয়েছে। তো আমি ওই যে সোশ্যাল মিডিয়াটার কথা বললাম, যে তার ভেতর সেটা তো থেকে স্বাভাবিক। কতগুলো অভিমতের প্রতিফলন দেখা যায়। এই জায়গাটায় কতগুলো জায়গায় আচরণের ক্ষেত্রে, কতগুলো জায়গায় নিয়মের ক্ষেত্রে, কতগুলো জায়গায় সরকারি যে ধরনের প্রসিডিওরগুলো আছে সেই জায়গাগুলোতেও কখনো কখনো দেখা যায় যে সরকার নিরপেক্ষতার জায়গাটা ধরে রাখতে পারে।